বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম গোয়েন্দা তৎপরতার ওপর লিখিত বই মোসাদ 1। বইটি লিখেছেন ইসরায়েলি দুই লেখক যথাক্রমে মিশেল বারজোহার ও নিসিম বিশাল, আর বইটি বাংলায় অনুবাদ করেছেন কায়কোবাদ মিলন। আশা করছি ভালো লাগবে। তবে পূর্বের মতো বলতে চাই, যেহেতু এটা ইসরায়েলি লেখকের বই, তাই এতে মুসলিম ফিলিস্তিন আন্দোলন ও আমরা যে নেতাদের সম্পর্কে অবমাননাকর শব্দ চয়নে সচেতন থাকি, সেক্ষেত্রে উক্ত লেখকদ্বয় তাদের নিজেদের স্বার্থের দৃষ্টিকোণ থেকে অনেক বিশেষণ, মতামত ও দৃষ্টিভঙ্গি রেখেছেন, যা সাধারণত আমাদের মুসলিম সমাজে সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি না। সুতরাং বইটিকে নিষ্পরিবর্তনে রাখার জন্যই কেবল ওভাবেই পড়া হয়েছে। তাই শ্রোতা হিসেবেও আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা লেখকের বিশেষণ, মতামত ও দৃষ্টিভঙ্গি নয়, বরং মোসাদের গোয়েন্দা তৎপরতার ওপর নজর রেখেই শ্রবণ করবেন। তো আজ পর্ব এর 7ম পর্ব, সাদ্দামের সুপার গান। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে আমি বইয়ের বাকি পর্বগুলো দিতে শক্তি পাব। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সাদ্দামের সুপার গান। প্রথম বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে 1918 সালের 23 মার্চ প্যারিসের ফ্লেস ডিলা রিপাবলিকে বেশ কিছু কামানের গোলা এসে পড়ছিল। এর 1 ঘন্টা পর প্যারিসে আরেকটা সেল বিস্ফোরিত হলে 8 জন লোক মারা যায়। বিস্ফোরণে প্যারিসের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ফ্রন্ট লাইনে, অর্থাৎ যে অঞ্চলে যুদ্ধ হচ্ছিল, সেখান থেকে প্যারিসের দূরত্ব অনেক। সেক্ষেত্রে প্যারিস ছিল শঙ্কামুক্ত। প্যারিস জেলার কমান্ডার রাজধানী সন্নিহিত বনাঞ্চলে সেনা প্রেরণ করলেন। তার আশঙ্কা ছিল সেখানে হয়তো জার্মান বাহিনী আত্মগোপন করে আছে, কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না। ফরাসিরা অনুমান করল হয়তো কোনো এয়ারশিপ থেকে ওই গোলা নিক্ষেপ করা হয়েছে। যদিও কোনো জেপলিন কোথাও দেখা যায়নি। এর 6 দিন পর গুড ফ্রাইডের দিন প্যারিসের আরেকটি কামানের গোলা নিক্ষিপ্ত হয়। একটা চার্চে সেই গোলা সরাসরি এসে লাগে। এতে 91 জন লোক নিহত ও বহু লোক আহত হয়। প্যারিস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারা শহরে সেনা টহল বাড়ানো হয়, কিন্তু কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায় না। এত দূর থেকে কামান ছুড়ে প্যারিসে আঘাত হানা সম্ভব এমনটি ইতোপূর্বে কেউ শোনেনি, কল্পনাকেও যেন হার মানায়। পত্রিকাগুলো জনপ্রিয় লেখক জুল ভার্নের ফ্রম দ্য আর্থ টু দ্য মুন বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন লিখতে শুরু করে। ফ্রান্সভাষীর ভাগ্য ভালো, বছর না ঘুরতেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। জার্মানরা পরাজিত হয়। যাই হোক, যুদ্ধ শেষে প্যারিস জুড়ে আবার কামানের গুঞ্জন শুরু হয়। অনেকেই আতঙ্কিত সেই কামানের নাম দেয় প্যারিস গান। উইলহেম টু ছিলেন জার্মানির সম্রাট ক্রাপ। হেভি উইপেলস ফ্যাক্টরিতে নাকি একটি রহস্যজনক কামান তৈরি করা হচ্ছিল। ওই কামান নাকি 128 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম ছিল। গোলাগুলো ছিল 3 ফুট লম্বা। অবশ্য ওই কামানের সুনাম ক্ষুণ্ণ করে, অর্থাৎ রেকর্ড ভাঙে জার্মানির V2 রকেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই রকেট দেখা যায়। অত্যন্ত গোপনীয়তার মধ্যে ক্রাপ কোম্পানি 3টি সুপারগান তৈরি করছিল। বিশেষ ট্রেনের মাধ্যমে এক স্থান থেকে অন্যত্র এই সুপারগানগুলো স্থানান্তরিত করা হতো। প্রতিটি সুপারগানের সঙ্গে থাকতো 80 জন পদাতিক সৈন্য। এ ব্যাপারে কারোর সাথে আলাপ করা তাদের জন্য ছিল নিষিদ্ধ। যুদ্ধ শেষে এই সুপারগানের পরিণতি নিয়ে কোনো নানা কল্পকাহিনী ছড়িয়ে পড়ে। তবে সত্যতা হলো, একটি সুপারগান নিষ্ক্রিয় করার সময় সংগঠিত বিস্ফোরণে 5 জন সেনা নিহত হয়। বাকি দুটোর আর কোনো সন্ধান পাওয়া যায়নি যুদ্ধ শেষে। কোথায় হারিয়ে গেল, এ নিয়ে রয়েছে নানা রহস্য। হয় তাদের কোনো গুহায় লুকিয়ে ফেলা হয়েছে, অথবা অংশ অংশ খুলে ফেলা হয়েছে। সুপারগানগুলো লিজেন্ডে পরিণত হয়ে গেল। অনেকে ভাবল সুপারগানের রহস্য কোনো কালেই জানা যাবে না। কিন্তু 1965 সালে এক বয়স্কা জার্মান মহিলা কানাডায় এলেন। তার উদ্দেশ্য 37 বছর বয়স্ক এক বিজ্ঞানীর সাক্ষাৎ লাভ করা। ডক্টর জেরাল্ড বুল্ট মন্ট্রিয়েলের মকগিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ভদ্রমহিলা রাউসেন বার্জারের আত্মীয়া রাউসেন বার্জার ইন্ডাস্ট্রিজের নকশা বিভাগের প্রধান ছিলেন। আগত মহিলা ডক্টর বুলের একটি হারানো পাণ্ডুলিপি তাদের পারিবারিক আর্কাইভে খুঁজে পান। ওই পাণ্ডুলিপিতে বর্ণিত হয়েছে বিজ্ঞান সম্পর্কিত বিস্তারিত এবং সেই বিজ্ঞান কী করে অপারেট করা হয় তাও। ডক্টর বলছিলেন এক কথায় এক জিনিয়াস। মাত্র 23 বছর বয়সে তিনি পিএইচডি করেন। কানাডার বিশ্ববিদ্যালয় থেকে আর কেউ অত কম বয়সে পিএইচডি করেননি। ডক্টর বুল স্বপ্ন দেখেছিলেন সুপার গানের। তিনি এমন গান তৈরি করতে চেয়েছিলেন যার সাহায্যে বহু দূর পর্যন্ত গোলা নিক্ষেপ করা যায়। পাণ্ডুলিপি অবলম্বনে ডক্টর বুল একটা বইও লিখেছিলেন। বই লেখার উদ্দেশ্য আগামী দিনের বিজ্ঞানীরা যাতে এই জ্ঞান কাজে লাগিয়ে সুপার গান তৈরি করতে পারে। ডক্টর বুলের বইটি যথেষ্ট না হলেও যুক্তরাষ্ট্র ও কানাডার সরকার এবং যে বিশ্ববিদ্যালয়ে বুল শিক্ষকতা করতেন তারা ডক্টর বুলকে সুপার গানের ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বার্বাডোসে ডক্টর বুল তার নির্মিত একটি বিশাল গানের পরীক্ষা চালিয়েছিলেন। এর আগে এত বড় হিউজ গান আর বিশ্বের দ্বিতীয়টি তৈরি হয়নি। এই সুপার গানের দৈর্ঘ্য ছিল 33 মিটার লম্বা, ক্যালিবার ছিল 424 মিলিমিটার। স্থানীয় শত শত শ্রমিক প্রকৌশলী এই সুপার গান তৈরি এবং এর কার্যকারিতা পর্যবেক্ষণের সাথে যুক্ত ছিলেন। ডক্টর বুল সাফল্য শেষে আরও দাবি করেন যে শেলের পরিবর্তে যদি তিনি সলিড ফুয়েলের মিসাইল প্রফিল করতেন তাহলে তিনি 200 পাউন্ড মিসাইল 4000 কিলোমিটার দূরত্বে ছুটতে পারতেন, আর যদি ঊর্ধ্বাকাশে ছোটে তা 250 কিলোমিটার পর্যন্ত যাবে। ডক্টর বুলের সুপারগান এক কথা একটা বিশাল অর্জন, কিন্তু আমেরিকা ও কানাডা সরকার নানা হিসাব নিকাশ করে তার প্রকল্পে অর্থায়ন করা থেকে বিরত থাকেন। 1968 সালে ডক্টর বুল বার্বাডোস ছাড়তে বাধ্য করা হয়, ফলে তিনি খুবই হতাশ হয়ে পড়েন। অতঃপর প্রচণ্ড ঘৃণার সাথে আমলাদের আক্রমণ করে তার প্রকল্প বানচালার জন্য। ডক্টর বুল কিছুদিন পর আর্টিলারি শেল নির্মাণ শুরু করেন এবং আমেরিকায় তৈরি বন্দুকের মাধ্যমে ইসরায়েলে 50,000 সেল বিক্রি করেন। এমনকি তাকে আমেরিকায় অনারারি নাগরিকত্ব দেওয়া হয়। কিন্তু তার মুখ ভালো ছিল না। তিনি যত সিনিয়র লোকের সাথে কাজ করেছেন তাদের সাথে বিরোধ বাড়িয়েছেন, আর বার্বাডোসে তার প্রকল্প বন্ধ করার জ্বালা ও ক্ষোভ তো এর মধ্যে ছিলই তার। তবে যে কোনো মূল্যে সুপারগান তৈরির জন্য তিনি ছিলেন সংকল্পবদ্ধ। এটি তার সংকল্প হয়ে দাঁড়ায় এবং কোনো কিছুই তাকে নিবৃত্ত করতে পারবে না, এটাই ছিল তার বিশ্বাস। প্রথমে তিনি তৈরি করেন GC-45 গান। ওই সময় এত অত্যাধুনিক গান আর ছিল না। এর রেঞ্জ ছিল 40 কিলোমিটার। বুল যাকে তাকে এই বন্দুক বিক্রি করতে শুরু করলেন। জাতিসংঘ দক্ষিণ আফ্রিকায় অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা আরোপ করলেও ডক্টর বুল তা অগ্রাহ্য করে সে দেশে অস্ত্র পাঠিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কাছে অস্ত্র তৈরির লাইসেন্সও বিক্রি করেছিলেন বুল, যাতে তারা অস্ত্র বানাতে পারে। অনেকের মতে CIA গোপনে ডক্টর বুলের অবৈধ কার্যক্রম সমর্থন করত, কিন্তু বিষয়টি যখন প্রকাশ্য হয়ে পড়ে তখন বুলের CIA বন্ধু লাপাত্তা হয়ে যায়। একা হয়ে যান ডক্টর বুল। ওদিকে জাতিসংঘ তার বিরুদ্ধে সরব হয়ে ওঠে। অস্ত্র তৈরি ও গোপনে বিক্রির অভিযোগ আনে জাতিসংঘ তার বিরুদ্ধে। তাকে আমেরিকায় ফিরে যেতে বাধ্য করা হয়। সেখানে তার জন্য অপেক্ষা করছিল একটি দুঃসংবাদ। আমেরিকার একটি আদালত অবৈধ ব্যবসার অভিযোগে তাকে 6 মাসের কারাদণ্ড দেয়। জেল খেটে কানাডায় ফিরে এলে তাকে $50,000 জরিমানা করা হয়। ক্রুব্ধ হতাশ ডক্টর বুল বেলজিয়ামে গিয়ে সেখানে একটি নতুন কোম্পানি খোলেন। এখানে তার সহযোগী ছিল ইউনাইটেড গান পাউডার ওয়ার্কস। সুপারগান বানানোর স্বপ্ন ডক্টর বুলের মধ্যে সবসময় জাগ্রত ছিল। জুল ভার্ন যে ধরনের সুপারগানের স্বপ্ন দেখেছিলেন তার চেয়ে বড়। গেটে তার উদ্দেশ্য ও স্বপ্ন বাস্তবায়নে শয়তানের কাছে তার আত্মা বিকৃতিও প্রস্তুত ছিলেন। হ্যাঁ, ডক্টর বুলও এরকম একটি শয়তানের সাক্ষাৎ পেয়েছিলেন। ইরাকের স্বৈরশাসক, আর তিনি হলেন সাদ্দাম হোসেন। 80-এর দশকে ইরাক ইরানের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। বুল সাদ্দামের কাছে 200 GC-45 গান বিক্রি করেন। এগুলো তৈরি হয় অস্ট্রিয়ায়। এগুলো জর্ডানের আকাবা বন্দর থেকে চোরাচালান হয়ে ইরাকে আসে। এটা ছিল সাদ্দাম ও ডক্টর বুলের যৌথ প্রকল্পের শুরু। ডক্টর বুলের মতো সাদ্দাম হোসেনও ছিল গভীর হতাশায় নিমজ্জিত। বিশেষ করে ইসরায়েল যখন তামুজ পরমাণু চুল্লি বোমা মেরে ধ্বংস করে, তখন সাদ্দাম হোসেন খুবই ব্যথিত হয়ে পড়েছিলেন। তামুজ কেন্দ্রের মাধ্যমেই
সাদ্দাম পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সাদ্দাম ইসরায়েলের প্রতি ঈর্ষা অনুভব করতেন, কেননা ইসরায়েল মহাকাশে স্যাটেলাইট প্রেরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ডক্টর বুল সাদ্দামের কাছে অফার করলেন বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে দূরপাল্লার সুপারগান তাকে বানিয়ে দেবেন। ডক্টর বুল সাদ্দামকে প্রতিশ্রুতি দিলেন ইরাক মহাকাশে স্যাটেলাইট পাঠাবেই এবং যে ফায়ার সেল বানিয়ে দিবে তা 1000 মাইলের বেশি অতিক্রম করতে পারবে। সাদ্দাম হোসেন উপলব্ধি করলেন ইসরায়েলের ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা ফেলার সুযোগ তার হাতের মুঠোয়। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে ডক্টর বুলের অফার গ্রহণ করলেন এবং ডক্টর বুল তার প্রকল্পের নাম দিলেন প্রজেক্ট ব্যাবিলন। ডক্টর বুল সাদ্দাম হোসেনের ব্যাবিলন প্রজেক্টের জন্য একটি সুপার গানের পরিকল্পনা করলেন। এর দৈর্ঘ্য হবে 150 মিটার, ওজন 2100 টন, ক্যালিবার 1 মিটার। দৈত্যাকার গান বানানোর আগে ডক্টর বুল এর একটি ক্ষুদ্র সংস্করণ বানানোর সিদ্ধান্ত নিলেন। এটি হবে পরীক্ষামূলক। তিনি এর নাম দিলেন বেবি ব্যাবিলন। এই বেবি ব্যাবিলন অতীতের সব গানের চেয়ে বড়। এই গানটির দৈর্ঘ্য ছিল 45 মিটার। সাদ্দামের আর্টিলারি কমান্ডার এর কার্যক্ষমতার ব্যাপারে সশ্রদ্ধ ছিলেন, কিন্তু আসল গানটির সাথে কোনো তুলনাই চলে না। এক কথায় এটা মহাবিস্ময়ে পরিণত হবে আর ইরাকের মরুভূমিতে জন্ম হবে এর। ডক্টর বুল তার জায়ান্ট গান বানানোর জন্য ইরাকের একটি দুর্গম পাহাড়ি এলাকায় বেছে নিলেন। লোকেশন চূড়ান্ত করে ডক্টর বুল ইউরোপের বিভিন্ন দেশে এর সরঞ্জামাদি সংগ্রহের জন্য আদেশ দিলেন। এই বৃহৎ কামানের মূল তো অবশ্যই ব্যারেল। এই ব্যারেল বুল প্রচুর পরিমাণ স্টিল টিউব ব্যবহারের পরিকল্পনা করেন। তিনি ইংল্যান্ড, স্পেন, হল্যান্ড এবং সুইজারল্যান্ডে অর্ডার দিলেন টিউবের জন্য। ওইসব দেশের সাথে তিনি ছলছাতুরির আশ্রয় নেন। সুপারগানের বিষয়টি চেপে গিয়ে তিনি বলেন যে একটি বড় মাপের তেলের পাইপলাইনের জন্য এসব স্টিল প্রয়োজন। এই চাতুরির কারণ কৌশলগত অস্ত্র বানানোর ব্যাপারে ইরাকের ওপর আন্তর্জাতিক কঠোর নিষেধাজ্ঞা ছিল, আর এসব উপকরণ প্রতিবেশী জর্ডানের নামে আমদানি করা হচ্ছিল। পাইপ যথারীতি ইরাকে আসা শুরু হলো। তবে আশ্চর্যের বিষয় হলো অধিকাংশ দেশ এবং রপ্তানিকারক কোম্পানি বুঝতে পেরেছিল যে এসব পাইপ তেল উত্তোলনের কাজে নয়, বরং মারাত্মক কোনো অস্ত্র বানানোর কাজের জন্য নেওয়া হচ্ছে। কিন্তু তাদের লোভের কারণ তারা প্রায় চোখ বন্ধ করে রেখেছিল। তাছাড়া মধ্যপ্রাচ্যের ব্যাপারে ওইসব দেশের দৃষ্টিভঙ্গি ছিল অভিন্ন এবং যেখানে আরব বিরোধ ফেনিয়ে উঠুক এ ব্যাপারে তাদের মধ্যে ঐক্যমত্য ছিল। এইসব পাইপের ক্ষেত্রে রপ্তানি লাইসেন্স দেওয়া হয় এবং মালবাহী জাহাজ করে ইরাকে পাঠানো শুরু করে। অধিকাংশ পাইপ ইরাকে নির্বিঘ্নে এসে পৌঁছায়। ডক্টর বুলের টেকনিশিয়ানদের প্রাইভেট আর্মি এবং প্রকৌশলীরা সুপার গানের অংশগুলো জোড়া লাগাতে শুরু করলো। এই গানের মুখ নিবদ্ধ করা হলো পশ্চিম ও ইসরায়েলের দিকে। কিন্তু ডক্টর বুল এখনও সন্তুষ্ট নন। তিনি ইরাকের জন্য সেলফ প্রফিল্ড দুটি গান বানালেন। একটির নাম আল মজনুন এবং আল কাউ। আল মজনুনকে অবিলম্বে ইরাকে পদাতিক বাহিনীতে যুক্ত করা হলো। ডক্টর বুল একই সাথে ইরাকের স্কাড মিসাইলের উন্নয়নে কাজ শুরু করলেন। তিনি স্কাডের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করলেন, সেগুলো আরও আধুনিক হয়ে উঠল। প্রথম ইউরোপীয় যুদ্ধের সময় এগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার কথা। ডক্টর বুল একে একে সীমা অতিক্রম করতে শুরু করলেন। ডক্টর বুলের ছেলের যে সাক্ষ্য গ্রহণ করা হয় তাতে তিনি স্বীকার করেছেন যে ইসরায়েলের গোয়েন্দারা তার বাবাকে এই ধ্বংসের খেলা থেকে সরে আসার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু এসব কানে নিতে অস্বীকৃতি জানান তিনি। শুধু ইসরায়েল এই বিজ্ঞানীকে থামাতে আগ্রহী ছিল তা নয়, সিআইএ, ব্রিটিশ গোয়েন্দা বাহিনী, M16ও এই বিজ্ঞানীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। একই কথা প্রযোজ্য ইরানিদের ক্ষেত্র। ইরাক-ইরান যুদ্ধের সময় ইরাকিরা ডক্টর বুল নির্মিত অস্ত্র নির্মাণের বিরুদ্ধে ব্যবহার করেছে। ফলে বিশ্বের বহু দেশ এই বিজ্ঞানীকে স্তব্ধ করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। ডক্টর বুল যখন বিদেশিদের সতর্কবার্তার কোনো পাত্তাই দিচ্ছিলেন না, তখন তা প্রতিরোধে আরও নানা পন্থা গ্রহণের কথা ভাবলেন। যেমন 1990 সালের শীতকালে ব্রাসেলসের বুলের বাড়ি বেশ কয়েকবার ভাঙচুর করা হয়। হামলাকারীরা বাড়ি থেকে কোনো মালামালই নেয়নি, শুধুমাত্র ফার্নিচার ভাঙচুর ও ওলটপালট করেছে। ফলে এই হামলার উদ্দেশ্য ডক্টর বুলের সম্যক না বোঝার কোনো কারণ ছিল না, কেননা এটা ছিল একটা হুমকি, সাবধান হয়ে যাও, তোমাকে আমরা যখন যা খুশি তাই করতে পারবো।
আবারও ডক্টর বুল এই হুমকিকে আমলে নিলেন না। গানের অংশ ঠিকই ইরাকে আসলো এবং প্রতিপক্ষের আর বুঝতে বাকি রইল না ডক্টর বুলকে এই প্রকল্প থেকে সরানো যাবে না। 1990 সালের 22শে মার্চ বুল তার ব্রাসেলসের বাসায় ফিরছিলেন। ফ্ল্যাটের চাবি যখন পকেটে হাত ঢুকিয়ে তিনি খুঁজছিলেন, তখন অন্ধকার থেকে একজন লোক এগিয়ে আসলো। এক নিঃশব্দ বন্দুক তার হাতে। লোকটি ডক্টর বুলের মাথার পেছনের দিকে পরপর 5টি গুলি করলেন। বিশালাকার কামানের স্বপ্নপুরুষ ডক্টর বুল কাত হয়ে পড়লেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হলো। বিশ্ব গণমাধ্যম আততায়ীর পরিচয় নিয়ে নানা ধরনের মন্তব্য করতে লাগলো। কেউ বলল সিআইএ এই ঘটনার জন্য দায়ী, কেউ বলল M16। অ্যাঙ্গোলা ও ইরানের প্রতিও ইঙ্গিত করল কেউ কেউ, কিন্তু অধিকাংশ পর্যবেক্ষকেরই সন্দেহের তীর ছিল ইসরায়েলের দিকে। বেলজিয়াম সরকার তদন্ত শুরু করলো বটে, কিন্তু কোনো সূত্রই পেল না। আজও ডক্টর জেরাল্ড বুল হত্যাকাণ্ডে কাউকে ধরা হয়নি। ডক্টর জেরাল্ড বুলের মৃত্যুতে সাদ্দাম হোসেনের সুপারগানের কাজ অবিলম্বে বন্ধ হয়ে গেল। ডক্টর বুলের সহকারী প্রকৌশলী, টেকনিশিয়ান, গবেষক দল, ক্রেতা সকলেই বিশ্ববাসী ছড়িয়ে পড়ল। এই কর্মী বাহিনী সুপারগানের যন্ত্রাংশগুলোর সাথে সম্যক পরিচিত বটে, কিন্তু সুপারগানের মাস্টার প্ল্যান তালাবদ্ধ ছিল ডক্টর বুলের মস্তিষ্কে এবং তিনি একমাত্র ছিলেন পুরো নির্মাণ প্রক্রিয়াটির। ডক্টর বুলের মধ্য দিয়ে বেবিলন প্রকল্পের মৃত্যু ঘটল। ডক্টর বুলের মৃত্যুর 2 সপ্তাহ পরে দীর্ঘ নীরবতা ভঙ্গ করে ব্রিটিশ কর্তৃপক্ষ নড়ে উঠল। তারা একটি কাস্টমস ইউনিটকে বন্দরে পাঠিয়ে 8টি বিশালাকার শেফিল্ড কোম্পানির পাইপ আটক করল। চালানে লেখা ছিল ওয়েল পাইপ। ব্রিটিশদের এই কর্মকাণ্ড প্রশংসা কিন্তু দেরি করে ফেলেছিল তারা। ব্রিটিশ সরকার 44টি পাইপ আটকে ব্যর্থ হয়, কেননা বন্দর থেকে এগুলো তেলের পাইপ হিসেবে রপ্তানি হয়ে গিয়েছিল এবং ইরাকে ইতোমধ্যে তা কাজে লাগানো হয়েছিল। ওই সময় জায়ান্ট গানে ব্যবহার্য যে বিশেষ কিছু যন্ত্রাংশ ইউরোপের 5টি দেশে আটক করা হয়েছিল। ইংল্যান্ডের কর্মকর্তারা এই লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করে। তাদের প্রতিবেদনে বলা হয়, দায়িত্বশীল কোম্পানিগুলো, বিশেষ করে শেফিল্ড, সাদ্দাম হোসেনের বিজ্ঞানের জন্য অর্ডারগুলো বিপরীতে মালামাল সরবরাহ না করলেও পারত, কেননা এর মাধ্যমে সাদ্দাম হোসেন মানব বিধ্বংসী সুপারগান তৈরি করতে যাচ্ছিল। 2003 সালে যুক্তরাষ্ট্র যখন ইরাক দখল করে, তখন তারা প্রচুর পরিমাণে স্টিল পাইপ স্তূপকৃত অবস্থায় দেখতে পায়। ডক্টর জেরাল্ড বুলের হত্যাকাণ্ড এমন সময় ঘটল যখন মোসাদ গভীর একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। 1949 সালে মোসাদের প্রধান হয়ে এসেছিল সংগঠনের ভেটারান এজেন্ট সাপ্তাই সাবিত, কিন্তু তিনি প্রত্যক্ষ করলেন কিভাবে মোসাদের কর্মকাণ্ড দিনে দিনে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ব্ল্যাক সেপ্টেম্বরের সঙ্গে যুক্তদের ক্ষেত্রে কিংবা 80 ও 90 দশকের মোসাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে বিস্তর ফারাক ধরা পড়বে। আগে যেখানে মোসাদ বুদ্ধিদীপ্ত উপায়ে রহস্যের কিনারা করত, সেখানে মোসাদ স্পেশাল অপারেশনের পথ বেছে নিতে শুরু করল। ইসরায়েল রাষ্ট্রের জন্য যারা হুমকি হয়ে উঠেছিল, মোসাদ তাদের বিরুদ্ধে বেসামরিক ও অস্ত্রচালিত পন্থায় প্রতিশোধ গ্রহণের দিকে এগুতে থাকল। অতীতের ইসরায়েলি রাষ্ট্রীয় সংগঠনগুলো কার্যকরভাবে সন্ত্রাস দমনে সফলতার মুখ তেমন দেখতে পায়নি। সন্ত্রাসবাদী নেতারা বিদেশে নিরাপদে বাস করতেন এবং আক্রমণের পরিকল্পনা জানাতেন, কিন্তু কাজটা তিনি নিজে করতেন না। সারা বিশ্বব্যাপী তাদের যে লোক বা সমর্থক ছিল, তারা অপারেশন পরিকল্পনা করতেন। ইসরায়েল ভালো করেই জানত কোনো নেতা অন্তর্ঘাতের সাথে যুক্ত, কিন্তু তাকে গ্রেপ্তার করা কিংবা বিচারের সম্মুখীন করা কোনোভাবেই সম্ভবপর ছিল না। একমাত্র পথ ছিল মোসাদকে বলা, তাদের খুঁজে বের করা এবং হত্যার নির্দেশ দেয়া ছাড়া। কাজটা খুবই নিষ্ঠুর। ডেভিড মোলাড এই ধরনের বহু অভিযান পরিচালনা করেছেন বটে, কিন্তু সর্বাত্মক সাফল্য আসে তখনই যখন নেতাকে হত্যার সঙ্গে সঙ্গে তার সংগঠনটি নিশ্চল বা অকেজো হয়ে পড়ে, অন্তত কয়েক বছরের জন্য। ব্ল্যাক সেপ্টেম্বর নেতাদের নিধনের প্রেক্ষাপটে এই বিষয়টি খুব সফল হয়েছিল। ডক্টর জেরাল্ড বুলকে হত্যার মাধ্যমে অনুরূপ ফলাফল পাওয়া গিয়েছিল। ডক্টর বুলের হত্যাকাণ্ডের বিষয়টি সরকারিভাবে কখনোই উদ্ঘাটিত হয়নি। তার মৃত্যু মানেই একটি ভিন্ন চিন্তার পরিসমাপ্তি। ডক্টর বুলের অনুরূপ ঘটনা ঘটেছিল ওয়াদি হাদ্দাদের ক্ষেত্রেও। ডক্টর ওয়াদি হাদ্দাদকে হত্যার ঘটনাটি শুরু হয়েছিল এক বাক্স চকলেট দিয়ে।
ডক্টর ওয়াদি হাদ্দাদ ছিলেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের প্রধান। ইসরায়েলের শত্রুদের মধ্যে তিনি শীর্ষপটে। তার সর্বোচ্চ দুর্ধর্ষ অভিযান কয়েকটির মধ্যে একটি হল 1976 সালের 27 জুন এয়ার ফ্রান্সের একটি প্লেন ছিনতাই করা। প্লেনটি তেল আবিব থেকে ফ্রান্সে যাচ্ছিল। আরব, জার্মান ও দক্ষিণ আমেরিকার বেশ কিছু সন্ত্রাসী ওই প্লেনের পাইলটকে বাধ্য করে সেটিকে উগান্ডার রাজধানীতে এন্তেবেতে নামাতে। তাদের দাবি ছিল ইসরায়েলি ও ইহুদি জিম্মিদের তাদের জিম্মায় দিতে হবে। ইসরায়েলি কমান্ডোরা 1000 মাইল উড়ে গিয়ে এই দুঃসাহসিক অভিযান সফলভাবে পরিচালনা করে। তারা পৌঁছে যায় এন্তেবেতে। কমান্ডোরা বিশ্বের ভয়ঙ্কর এই সন্ত্রাসী গ্রুপকে হত্যা করে জিম্মিদের মুক্ত করতে সক্ষম হয়। এন্তেবেতের ঘটনার পর হাদ্দাদ উপলব্ধি করেন যে তার জীবন এখন বিপন্ন এবং তার সদর দপ্তর বাগদাদে স্থানান্তরিত করেন। কেননা বাগদাদে তিনি নিজেকে নিরাপদ ভেবেছিলেন। ইরাক থেকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে নানা রকম অভিযান পরিচালনা করতে থাকেন। ইসরায়েলের এই জাতশত্রুকে খতম করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ছিল দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু কিভাবে তা সম্ভব? খোঁজ শুরু হলো ডক্টর হাদ্দাদের যাবতীয় দুর্বলতার। এভাবে 1 বছর অতিক্রান্ত হলে মোসাদ জানতে পারে চকলেটের প্রতি হাদ্দাদের অপরিসীম দুর্বলতা, বিশেষ করে বেলজিয়ামের সেরা চকলেটগুলো। আবার এই খবরটি দেয়া ফিলিস্তিনের একটা বিশ্বস্ত সূত্র তাকে জানায়, যাকে মোসাদ হাদ্দাদের পপুলার ফ্রন্টে ঢুকিয়েছিল। মোসাদ প্রধান চকলেটের প্রতি প্রীতির কথাই ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী বেগিনের কাছে পৌঁছে দেন। তিনি অবিলম্বে চকলেটের মাধ্যমে এই অভিযান পরিচালনার নির্দেশ দেন। মোসাদ এজেন্টরা হাদ্দাদের বিশ্বস্ত এক অনুচরকে এ কাজে নিয়োগ দেয়। হাদ্দাদের বিশ্বস্ত এই সহকর্মী তখন ইউরোপের একটি মিশনে ছিলেন। তিনি তার বস হাদ্দাদের জন্য বিশাল সাইজের গভিতা নামের চকলেটের একটি বাক্স নিয়ে আসেন। মোসাদ বিশেষজ্ঞরা ওই চকলেটে প্রাণঘাতী বায়োলজিক্যাল বিষ ইনজেকশন দিয়ে ঢোকায়। মোসাদ এজেন্টরা আশা করে যে হাদ্দাদ তার এই প্রিয় চকলেট একাই খেয়ে যাবেন, কাউকে ভাগ দেবেন না। এজেন্ট বিষ মাখা চকলেটের ওই বাক্স হাদ্দাদকে দেন। তিনি একাই সবগুলো চকলেট খান। কয়েক সপ্তাহের মধ্যে হাদ্দাদের খাওয়ার রুচি চলে যায় এবং ওজন কমতে শুরু করে। রক্ত পরীক্ষা করে তার ডাক্তাররা জানান যে হাদ্দাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষিত প্রায়। বাগদাদের কেউ ধারণা করতে পারছিলেন না যে পপুলার ফ্রন্টের নেতার স্বাস্থ্যের কেন এত অবনতি ঘটছে কোনো কারণ ছাড়াই। হাদ্দাদের স্বাস্থ্য আরও ভেঙে পড়েছে। তিনি খুবই দুর্বল হয়ে পড়লেন। অস্থিচর্ম বেরিয়ে আসার উপক্রম। একটি বিছানায় তার একমাত্র শয্যা হয়ে উঠল। তাকে জরুরি ভিত্তিতে পূর্ব জার্মানির একটি ক্লিনিকে ভর্তি করা হলো। সোভিয়েত ব্লকের অন্যান্য দেশের মতো পূর্ব জার্মানি ফিলিস্তিনি যোদ্ধাদের সহযোগিতা, প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ করে আসছিল। কিন্তু ডক্টর হাদ্দাদের ক্ষেত্রে তাদের কোনো সহযোগিতা কাজে আসলো না। তারা হাদ্দাদকে বাঁচাতে পারল না। 1978 সালে 30 মার্চ ডক্টর হাদ্দাদ ইন্তেকাল করেন। ডাক্তাররা বললেন অজ্ঞাত রোগ। 43 বছর বয়সী এই সন্ত্রাসী নেতার মৃত্যুর পর তার বোনের কাছে লক্ষ লক্ষ ডলার রেখে যান। ফিলিস্তিনের জন্য, তার পবিত্র যুদ্ধের জন্য বহু লোক বা প্রতিষ্ঠান তাকে টাকা দিত বলে ধারণা করে। পূর্ব জার্মান ডাক্তাররা বলেন যে ডক্টর হাদ্দাদ এমন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছিল। কেউ অবশ্য এ ঘটনায় মোসাদকে দায়ী করল না। হাদ্দাদের কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গী ইরাককে বিষ প্রয়োগের জন্য দায়ী করল। কেননা ডক্টর হাদ্দাদ এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করছিলেন। বেশ কয়েক বছর পর ইসরায়েলি লেখকদের ডক্টর হাদ্দাদ সম্পর্কিত সত্য প্রকাশের অনুমতি দেয়া হয়। এই লেখকরা মনে করতেন ডক্টর হাদ্দাদের অপরিণত বয়সে মৃত্যুর মূলে মোসাদের হাত রয়েছে। এর 30 বছর পর যখন ইয়াসির আরাফাত মারা যান, তখন তার ঘনিষ্ঠজনরা এই মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। ওই অভিযোগ কখনোই প্রমাণিত হয়নি। ইয়াসির আরাফাতকে ব্যাপকভাবে চিকিৎসা টেস্ট করেছিলেন তারই ফ্রান্সের ডাক্তার। ডক্টর হাদ্দাদের মৃত্যুর পর তার নেতৃত্বাধীন ভয়ঙ্কর সংগঠনটি বিলুপ্তি ঘটে। হাদ্দাদের লোকজনের ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড চূড়ান্তভাবে নিঃশেষিত হয়ে যায় এবং ইসরায়েলের ঘোরতর ঘৃণিত শত্রু প্রকৃতপক্ষেই নিশ্চিহ্ন হয়ে যায়। ডক্টর হাদ্দাদের পর সাকাকির ফালা। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি অটোমান সুলতান রাজকির নেভির একজন বিখ্যাত এবং জনপ্রিয় কমান্ডারকে ভূমধ্যসাগরের দ্বীপ মাল্টা অভিযানে পাঠিয়েছিলেন। অ্যাডমিরাল পাল তুলে অভিযানে বের হয়।
এবং কয়েক মাস সমুদ্রে মাল্টা দ্বীপের সন্ধান করতে থাকে। একসময় তিনি ব্যর্থ হয়ে দেশে ফিরে আসেন। সুলতানের কাছে দেয়া এক রিপোর্টে তিনি জানান মাল্টা বলে কোনো দ্বীপের অস্তিত্ব নেই। কিন্তু আমাদের সময় কেউ কেউ ঠিকই মাল্টার সন্ধান পেতে পারেন। শুধু মাল্টা দ্বীপের সন্ধানই মেলেনি, সেখানে আগত এক ছদ্মবেশীকেও খুঁজে পেয়েছেন। তিনি খুবই গোপনে বিভিন্ন স্থান ভ্রমণ করেছিলেন। এই ব্যক্তি হলেন ডক্টর সাকাকি। তিনি ইসলামী জিহাদের প্রধান। 1995 সালের 26 অক্টোবর সকালে ফাতহি সাকাকি মাল্টার শেলমা শহরের ডিপ্লোমেট হোটেল থেকে বেরিয়ে আসছিলেন। দামেস্কে ফিরে যাওয়ার আগে কিছু কেনাকাটার জন্য তিনি বেরিয়েছিলেন, তাই হোটেলে তিনি বেশ কয়েকদিন ছিলেন। সাকাকির মাথায় ছিল পরচুলা, হাতে লিবিয়ার পাসপোর্টে তার নাম ছিল ইব্রাহিম সাইয়ুস। এই শহরে তিনি নিজেকে নিরাপদ ভাবতেন। তিনি জানতেন তার এখানে আসার পর থেকে মোসাদের কিছু লোক তাকে ফলো করে চলছে। আন্ডারগ্রাউন্ড ফিলিস্তিনি সংস্থাসমূহের এক সম্মেলনে তিনি মাল্টা থেকে লিবিয়া যাবেন। এই ঘটনায় 9 মাস আগে 22 জানুয়ারি 2 আত্মঘাতী যারা সাকাকির ইসলামিক জিহাদের সদস্য নিজেদের উড়িয়ে দিয়েছিলেন। নেতান্না বাস স্টেশনের কাছে বেইটলিফ জংশনের অদূরে তারা আত্মঘাতী হামলা চালিয়েছিলেন। এই ঘটনায় 21 জন নিহত হন। এদের মধ্যে অধিকাংশই সৈন্য, আহতের সংখ্যা 68। ইসরায়েলের ইতিহাসে এটি একটি বড় ধরনের সন্ত্রাসী হামলা। ইসরায়েল প্রধানমন্ত্রী আইজাক রবিন ঘটনার পরপরই বেইটলিডে যান এবং বোমাবাজের ঘটনায় খুবই কষ্ট পান। তিনি এই ঘটনার কয়েকদিন পর টাইম ম্যাগাজিনে পড়ে অতিশয় ক্রুদ্ধ হন, কেননা সে পত্রিকা এক সাক্ষাৎকারে সাকাকি উল্লেখ করেন যে ফিলিস্তিনে আরব ইসরায়েল যুদ্ধের ঘটনাগুলো ছাড়াই এটাই সর্বোচ্চ বড় সামরিক আক্রমণ। টাইম ম্যাগাজিন সাকাকিকে প্রশ্ন করে যে এই ঘটনায় মনে হচ্ছে আপনার মনে শান্তি হচ্ছে, আপনি এই প্রাণহানিতে কি সন্তুষ্ট? সাকাকি বললেন, এটা আমাদের মানুষদের মনে শান্তি ও সন্তুষ্টি এনে দিয়েছে। প্রধানমন্ত্রী রবিন মোসাদ প্রধান শরতাই শাবিদকে নির্দেশ দেন ইসলামিক জিহাদ প্রধানকে হত্যার। শাবিদ দীর্ঘদিন ধরে খুঁজতে থাকেন সাকাকিকে। একটি পত্রিকার ভাষ্য অনুযায়ী মোসাদ দামেস্কে সাকাকির সদর দপ্তরে হামলা চালানোর অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ব্যর্থ হন, কেননা রবিন চান না যে সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সঙ্গে গোপনে শান্তির অন্বেষায় যে আলোচনা চালাচ্ছিলেন এখনই ওই শান্তি আলোচনা ভেস্তে যাক, কেননা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর সাথে ওই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা। ইসরায়েলি প্রধানমন্ত্রী রবিন সাকাকিকে ধরতে বা হত্যায় বিকল্প রাস্তা খুঁজে বের করতে নির্দেশ দেন। মোসাদ প্রধান বলেন যে সাকাকি ভালো করেই জানেন যে তিনি তাদের হিট লিস্টে রয়েছেন, ফলে সিরিয়ার বাইরে তিনি খুব একটা যান না। তারপর রবিন বলেন দামেস্কে কোনোভাবেই সাকাকিকে হিট করা যাবে না, করতে হয় সিরীয় সীমান্তের বাইরে গিয়েই করো। এখন প্রশ্ন, কোথায় এই হত্যাকাণ্ড সংঘটিত হবে? মাথা খারাপের জোগাড় মোসাদের শীর্ষ কর্মকর্তাদের। এরই মধ্যে সিরিয়ার বাইরে একটা সুযোগ এসে গেল। লিবিয়া থেকে দাওয়াত পেলেন সাকাকি। ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন সেখানে সম্মেলন করবে। প্রথমে সাকাকি ওই সম্মেলনে যেতে অস্বীকৃতি জানান, কিন্তু তিনি যখন শুনতে পেলেন তার জাতশত্রু আবু মুসা সংগঠনের আবু মুসা সেখানে যাচ্ছেন, তখন তিনিও তাতে শরিক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। মোসাদ বিশেষজ্ঞরা ধারণা করলেন সাকাকি তার চিরশত্রু মুসাকে এককভাবে ফ্লোর ছেড়ে দেবেন না। সাকাকি লিবিয়া যাচ্ছে বলে সিদ্ধান্ত হলো। একটি গোপন সূত্র দামেস্কের থেকে জানান লিবিয়ার যাচ্ছেন সাকাকি। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী অতঃপর তার লোকদের নির্দেশ দিলেন সেখানেই তাকে হত্যা করার। ইউরোপীয় সূত্রগুলোর দাবি মোসাদের লোকজন অতঃপর সাকাকি কোন পথে লিবিয়া যেতে পারেন তা নিয়ে গবেষণায় বসল। অতীতের ইতিহাস ঘেঁটে দেখা গেল সাকাকি বরাবরই লিবিয়া গেছেন মাল্টা হয়ে। মোসাদ প্রধান মাল্টাতে সাকাকিকে খতমের সিদ্ধান্ত দেন, কেননা লিবিয়ার চেয়ে মাল্টায় এ ধরনের অভিযান পরিচালনা সহজ হবে। লিবিয়ার চেয়ে মাল্টা অনেক বেশি নিরিবিলি শহর। মোসাদ এজেন্ট সাকাকির অপেক্ষায় ভ্যালেট্টা বিমানবন্দরে অবস্থান নেন, কেননা তিনি মাল্টায় কিছুটা সময় কাটাবেন বলে তাদের ধারণা। সাকাকি তার পিছু নেয়ার ন্যায় বোকা বানিয়ে তাকে দামেস্ক থেকে সর্বশেষ ফ্লাইটে মাল্টা এসে পৌঁছান। ব্যাপক ছদ্মবেশ ধারণ করে সাকাকি ট্রানজিট লাউঞ্জে কিছু সময় অতিবাহিত করেন এবং কানেক্টিং ফ্লাইটে লিবিয়া যান। 26 অক্টোবর খুব সকালে সাকাকি আবার মাল্টায় ফিরে আসেন এবং বরাবরের মতো ডিপ্লোমেট হোটেলে ওঠেন। এবার তার
কক্ষ নং 316। হোটেলে উঠেই তিনি বাইরে বেরিয়ে যান। তিনি যেখানে যান মোসাদের দুজন লোক একটি নীল রঙের মোটরসাইকেলে তাকে অনুসরণ করেন। তিনি কয়েক ঘন্টা দোকানে দোকানে কাটান। কেনাকাটা শেষে যখন তিনি হোটেলে ফিরছিলেন তখন নীল রঙের ওই মোটরসাইকেল তার পেছনে গিয়ে দাঁড়ায় এবং তাকে থামায়। পরবর্তীতে মোসাদের এক এজেন্ট জানান, শাকাকে এগিয়ে এলে খুব কাছে থেকে তার ওপর 6টি গুলি ছোড়া হয় শব্দহীন বন্দুক দিয়ে। শাকাকির সঙ্গে সঙ্গে মারা যান। হত্যাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অবশ্য হত্যাকারী ছিল একজনই, অন্যজন মোটরসাইকেলে চালু রেখে অপেক্ষা করছিল। আততায়ীরা কাছের একটি বিচের দিকে যায় এবং লাফ দিয়ে একটি স্পিডবোটে ওঠে। স্পিডবোটটি গভীর সমুদ্রের দিকে এগিয়ে যায় এবং সেখানে অপেক্ষমান একটি জাহাজে গিয়ে ওঠে। ওই জাহাজটি সরকারিভাবে হাইকা থেকে ইটালিতে সিমেন্ট বহন করছিল। ওই জাহাজে অবস্থান করছিল সাপ্তাহিক সাবিত নিজে। এই অভিযানের খুঁটিনাটি অত দূর থেকে মনিটর করছিল। পুরো রুটই ছিল ওয়েল প্ল্যান্ড, ফলে কেউ হত্যাকাণ্ডের পর মোসাদের এই 2 এজেন্টকে অনুসরণ করতে পারেনি। জাহাজে ওঠার পর মোসাদের এই 2 এজেন্ট নির্বিঘ্নে ও নিরাপদে স্বদেশ ফিরে যান। শাকাকির মৃত্যুর পর তার সহকর্মী ইসলামিক জিহাদের লোকজন রহস্যজনক ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করেন। কে এই বিশ্বাসঘাতক যে মোসাদের কাছে শাকাকির সফরের যাবতীয় খুঁটিনাটি পাচার করল? হত্যাকারীরা শাকাকির যাবতীয় গতিবিধি জানত, কবে তিনি মাল্টা, কবে লিবিয়া যাবেন ইত্যাদি। এমনকি তার ফ্লাইট নম্বর, তার ভুয়া পরিচয়পত্র, দামেস্ক ও মাল্টায় তার ফেরার দিনক্ষণ পর্যন্ত। 5 মাস অনুসন্ধান শেষে ইসলামিক জিহাদ এক ফিলিস্তিনি ছাত্রকে গ্রেপ্তার করে। এই ছাত্র শাকাকির খুবই ঘনিষ্ঠ সহকারী ছিল। তাকে বিশ্বাসঘাতকতার জন্য দায়ীও করা হয়। ছাত্রটি প্রশ্নবাণে জর্জরিত হয়ে সবকিছু স্বীকার করে নেয়। উল্লেখ্য, বুলগেরিয়ায় পড়ার সময় মোসাদ উক্ত ছাত্রটিকে তাদের দলে পাঠায় এবং নিয়োগ দেয়। তার মোসাদ গডফাদাররা তাকে দামেস্কে ফিরে যেতে বলে এবং শাকাকির দলে যোগদানের নির্দেশ দেয়। পরবর্তী 4 বছরে ছাত্রটি শাকাকির আস্থা অর্জন করে এবং শাকাকির কর্মকাণ্ড জানত মাত্র কয়েকজন। তাদের একজনে পরিণত হয়। হামাস ও হিজবুল্লাহ তাদের সম্পদের বিশাল একটা অংশ সামরিক কর্মকাণ্ডে বিনিয়োগ করলেও ইসলামিক জিহাদের প্রধান উদ্দেশ্যই ছিল সন্ত্রাস। এদের একটাই উদ্দেশ্য, ইসরায়েলের সাথে যুদ্ধ। এমনকি ফিলিস্তিনিদের বেশ কিছু সংগঠনও বিশ্বাস করে আত্মঘাতী সন্ত্রাসের আদর্শগত পিতা হলেন শাকাকি। ইসলামের পবিত্র মহান শিক্ষাকে সে আত্মঘাতী বোমা হামলা ও হত্যাকাণ্ডের উৎসাহিত করে। শাকাকির সংগঠনের রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার তালিকা দীর্ঘ। 1989 সালের 6 জুলাই তেল আবিব থেকে জেরুজালেমগামী বাসে হামলা চালিয়ে শাকাকির সংগঠন 16 জনকে হত্যা করে। 1990 সালের 4 ফেব্রুয়ারি কায়রো সন্নিকট একটি পর্যটন বাসে বোমা মেরে ওই সংগঠন 9 জনকে হত্যা করে। 2000 সালের 20 নভেম্বর দক্ষিণ ইসরায়েলের আরেকটি বাসে বোমা মেরে তারা 8 জনকে হত্যা করে। 1994 সালের 11 নভেম্বর গাজায় এক আত্মঘাতী হামলা চালিয়ে ওই সংগঠন 3 সৈন্যকে হত্যা করে। বেইট লাভের লোমহর্ষক ঘটনার বিবরণ তো শুরুতেই দেওয়া হয়েছে। সেখানে 21 জনকে নিহত করা হয়। শাকাকির জন্য মৃত্যুদণ্ড যথার্থই ছিল, যা মাল্টায় মোসাদ কার্যকর করে ফেলেছিল। শাকাকির মৃত্যুর পর ইসলামিক জিহাদের কর্মকাণ্ড প্রায় বন্ধই হয়ে যায়। নেতা শাকাকির মৃত্যুর পর দলের প্রায় পূর্বাবস্থায় ফিরে আসতে বেশ কয়েক বছর কেটে যায়। ইসরায়েল কখনোই হত্যার কথা স্বীকার করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী রবিন বলেছেন, আমি শাকাকির হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানি না, তবে যদি হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকে এজন্য আমি দুঃখিত নই। এই ঘটনার কিছুদিনের মধ্যে আইজাক রবিন নিজে হত্যাকাণ্ডের শিকার হন, কিন্তু এই ঘটনা কোনো ফিলিস্তিনি ঘটায়নি, ঘটিয়েছে এক ইহুদি ধর্মান্ধ।